জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে ছাত্র জনতার আন্দোলনের চূড়ান্ত দিনে গত 5 আগস্ট রাজধানীর উত্তরা থেকে গণভবন অভিমুখে আসা গণমিছিল রুখে দিতে ডিসপাস করার বার্তা দিয়েছিলেন সাবেক আইজিপি শহীদুল হক। ডিবি হেফাজতে রিমান্ডে শহীদুল হকের দেওয়া এসব তথ্য গণমাধ্যমকে জানিয়েছেন গোয়েন্দা রমনা বিভাগের এক ঊর্ধ্বতন কর্মকর্তা। এবারে জানাবো নতুন 8 ডিসির নিয়োগ বাতিল। নবনিযুক্ত 59 জেলা প্রশাসকের মধ্যে 8 জনের নিয়োগ বাতিল করা হয়েছে এবং 4 জনের জেলা বদল করা হয়েছে। বুধবার দুপুরে সংবাদ মাধ্যমকে জনপ্রশাসন সচিব এ তথ্য নিশ্চিত করেছেন। নিয়োগ বাতিল হওয়া জেলাগুলো হল লক্ষ্মীপুর, জয়পুরহাট, কুষ্টিয়া, রাজশাহী, সিরাজগঞ্জ, দিনাজপুর, রাজবাড়ী ও শরীয়তপুর। জানাবো দুদিনের নতুন কর্মসূচি ঘোষণা বিএনপির। আন্তর্জাতিক গণতান্ত্রিক দিবস এবং ছাত্র জনতার অভ্যুত্থানে ও বিগত 17 বছরের স্বৈরাচারের বিরুদ্ধে গণ আন্দোলনে নিহতদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে দুদিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। বুধবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজিএম জাহিদ হোসেন। এর আগে দলের যৌথ সভা অনুষ্ঠিত হয়। এতে বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের সভাপতি এবং সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন। জানাবো ছাত্র জনতার অসীম আত্মত্যাগকে ব্যর্থ হতে দিতে পারি না। লিবারেল ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট কর্নেল অলি আহমেদ বীরবিক্রম বলেছেন, ছাত্র জনতার চরম আত্মত্যাগের বিনিময়ে দুর্নীতিবাজ, স্বৈরাচারী, টাকা লুণ্ঠনকারী এবং গণতন্ত্র হত্যাকারী ফ্যাসিস্ট আওয়ামী সরকারের বিদায় হয়েছে। এই অসীম আত্মত্যাগকে আমরা ব্যর্থ হতে দিতে পারি না। তিনি বলেন, গণঅভ্যুত্থান পরবর্তী দেশের সকল কর্মকাণ্ডগুলি স্বচ্ছতা ও জবাবদিহিতার সাথে দ্রুত গতিতে বাস্তবায়ন না হলে সমস্যা আরও বৃদ্ধি পাবে। জানিয়ে দেব সত্যি কি বাড়ছে বিএনপির সঙ্গে জামায়াতের রাজনৈতিক দূরত্ব। বিএনপি এবং জামায়াতের মধ্যে দীর্ঘ প্রায় 15 বছরের মিত্রতা। ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর সেই মিত্রতার সম্পর্কে টানাপোড়েন তৈরি হয়েছে। দল দুটির মধ্যে দেখা যাচ্ছে নানা মতবিরোধ। তৃণমূল থেকে শুরু করে দল দুটির শীর্ষ নেতাদের বক্তব্য এবং কথাবার্তায়ও এই মতবিরোধ স্পষ্টভাবে লক্ষ্য করা গেছে গত কয়েকদিনে, যেটি প্রকাশ্যে আসে গত আগস্টের মাঝামাঝি অন্তর্বর্তীকালীন সরকারের নির্বাচন আয়োজনে সময় দেওয়া নিয়ে বিএনপি জামায়াতের পরস্পর বিরোধী বক্তব্যের মাধ্যমে। সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ। মধ্যপ্রাচ্যে পৌঁছেছে মার্কিন পারমাণবিক সাবমেরিন। সেটি এখন মার্কিন সেন্ট্রাল কমান্ডের অপারেশন এলাকায় প্রবেশ করেছে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে এই অঞ্চলে পাঠানো সাবমেরিন সম্পদগুলোর মধ্যে এটি নতুন সংযোজন। মঙ্গলবার পেন্টাগনের প্রেস সেক্রেটারি মেজর জেনারেল প্যাট রাইডার জর্জিয়ার সাবমেরিনের বিষয়টি নিশ্চিত করেছেন। খবর আরব নিউজের। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। 5 আগস্টের গণমিছিল ডিসপাচের হুকুম দেন সাবেক আইজিপি শহীদুল। ছাত্র জনতার আন্দোলনের চূড়ান্ত দিনে গত 5 আগস্ট রাজধানীর উত্তরা থেকে গণভবন অভিমুখে আসা গণমিছিল রুখে দিতে ডিসপাস করার বার্তা দিয়েছিলেন সাবেক আইজিপি শহীদুল হক। ডিবি হেফাজতে রিমান্ডে শহীদুল হকের দেওয়া এক তথ্যে গণমাধ্যমকে জানিয়েছে গোয়েন্দা রমনা বিভাগের এক ঊর্ধ্বতন কর্মকর্তা। গোয়েন্দা রমনা বিভাগের এই ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, দেশের ইতিহাসে সর্বোচ্চ বড় ছাত্র জনতার আন্দোলনের চূড়ান্ত দিন গত 5 আগস্ট সকালে তার নামে একটি মোবাইল নম্বর থেকে হোয়াটসঅ্যাপে দুবার বার্তা দেওয়া হয়েছে। বার্তাটি পাঠানো হয়েছিল সেদিন আন্দোলন দমনে সক্রিয় ডিএমপির এক ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাকে, যিনি বর্তমানে আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজতে রয়েছেন। উত্তরা থেকে গণভবন অভিমুখে আসা গণমিছিল রুখে দিতে ডিসপাস করার বার্তা দিয়েছিলেন তিনি। এটা যদি সত্যি হয়ে থাকে, তিনি যদি আসলে এটি করে থাকেন, তাহলে সেটা হবে ভয়াবহ উস্কানি। এই বার্তাটি তথ্য প্রযুক্তির সহায়তায় পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে। কাকে কেন এমন মেসেজ পাঠানো হয়েছিল সেটা খতিয়ে দেখা হচ্ছে। প্রমাণিত হলে তার বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র ও সাইবার নিরাপত্তা আইনে মামলা হবে বলে জানিয়েছেন তিনি। উল্লেখ্য, ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগ থেকে জানানো হয়, গত 5 সেপ্টেম্বর দিবাগত রাতে পুলিশের সাবেক মহাপরিদর্শক একেএম শহীদুল হককে উত্তরা 16 নম্বর সেক্টর থেকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশ। পরদিন 4 সেপ্টেম্বর সকালে তাকে হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে 10 দিন করে রিমান্ডের অনুমতি চেয়ে আদালতে সোপর্দ করা হয়। রাজধানী নিউ মার্কেটের ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় শহীদুল হকের 7 দিনের রিমান্ড মঞ্জুর করে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত। 7 দিনের রিমান্ড শেষে আজ বুধবার সকালে শহীদুল হককে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা নিউ মার্কেট থানার সাব ইন্সপেক্টর বাইজিদ বোস্তামি। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলী হায়দার তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন। নতুন 8 ডিসির নিয়োগ বাতিল।
নবনিযুক্ত ৫৯ জেলা প্রশাসকের মধ্যে ৮ জনের নিয়োগ বাতিল করা হয়েছে এবং ৪ জনের জেলা বদল করা হয়েছে। বুধবার দুপুরে সংবাদ মাধ্যমকে জনপ্রশাসন সচিব এ তথ্য নিশ্চিত করেছেন। নিয়োগ বাতিল হওয়া জেলাগুলো হলো লক্ষ্মীপুর, জয়পুরহাট, কুষ্টিয়া, রাজশাহী, সিরাজগঞ্জ, দিনাজপুর, রাজবাড়ী ও শরীয়তপুর। এর আগে চলতি সপ্তাহে ২ দফায় দেশের ৫৯ জেলায় নতুন করে জেলা প্রশাসক নিয়োগ দেয় অন্তর্বর্তীকালীন সরকার। নতুন এই পদায়নে বঞ্চিত হবার অভিযোগ তুলে প্রজ্ঞাপন বাতিলের দাবি তোলেন উপসচিব পর্যায়ে কিছু সংখ্যক কর্মকর্তা। তারা মঙ্গলবার ১০ সেপ্টেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব এম আলী আজমের কক্ষে প্রবেশ করে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখান। তারা এই যুগ্ম সচিবের বিরুদ্ধে এককভাবে ডিসি পদায়নের তালিকা তৈরির অভিযোগ তোলেন। বিক্ষুব্ধ কর্মকর্তাদের অভিযোগ ছিল যে ৫৯ জনকে ডিসি নিয়োগ দেওয়া হয়েছে তাদের বেশিরভাগই আওয়ামী লীগের সময়ে ভালো পদে ছিলেন। তারা এ সরকারের সময় ডিসি হলেন, অথচ যারা বঞ্চিত ছিলেন সব যোগ্যতা থাকার পরেও বিরোধী মতের কারণে যাদের গুরুত্বহীন করে রাখা হয়েছিল তারা গুরুত্ব পাচ্ছেন না। এদিকে একই দাবিতে আজ বুধবার সচিবালয়ে ক্ষুব্ধ কর্মকর্তারাও বিক্ষোভ করেছেন। বুধবার সকাল থেকেই জড়ো হতে থাকেন বিক্ষুব্ধ কর্মকর্তা কর্মচারীরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত বিক্ষোভ চালিয়ে যাবার ঘোষণাও দেন তারা। দুদিনের নতুন কর্মসূচি ঘোষণা বিএনপির। আন্তর্জাতিক গণতন্ত্র দিবস এবং ছাত্র জনতার অভ্যুত্থানে ও বিগত ১৭ বছরের স্বৈরাচারের বিরুদ্ধে গণ আন্দোলনে নিহতদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে দুদিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। বুধবার রাজধানী নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন। এর আগে দলের যৌথ সভা অনুষ্ঠিত হয়। এতে বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন। জাহিদ হোসেন জানান, ছাত্র জনতার অভ্যুত্থানে নিহত এবং বিগত ১৭ বছরের স্বৈরাচারের বিরুদ্ধে গণ আন্দোলনে নিহত হয়েছেন তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বিএনপির উদ্যোগে আগামী ১৪ সেপ্টেম্বর কেন্দ্রীয় শহীদ মিনার স্মরণ সভা অনুষ্ঠিত হবে। বিকাল ৩টা থেকে ৫টা পর্যন্ত এ সভা অনুষ্ঠিত হবার কথা রয়েছে। এছাড়া ১৫ সেপ্টেম্বর আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে বিএনপির উদ্যোগে সমাবেশ অনুষ্ঠিত হবে। এই সমাবেশের স্থান এখনও নির্ধারিত হয়নি, তবে নয়াপল্টন কিংবা সরোয়ার্দী উদ্যানে এ দুটি স্থানের যেকোনো একটিতে এ সমাবেশ আয়োজন করা হবে বলে জানানো হয়েছে। ছাত্র জনতার অসীম আত্মত্যাগকে ব্যর্থ হতে দিতে পারে না কর্নেল ওলি। লিবারেল ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট কর্নেল ওলি আহমেদ বীরবিক্রম বলেছেন, ছাত্র জনতার চরম আত্মত্যাগের বিনিময়ে দুর্নীতিবাজ, স্বৈরাচারী, টাকা পাচারকারী, লুটেরা, গণতন্ত্র হত্যাকারী ফ্যাসিস্ট আওয়ামী সরকারের বিদায় হয়েছে। এই অসীম আত্মত্যাগকে আমরা ব্যর্থ হতে দিতে পারি না। তিনি বলেন, অভ্যুত্থান পরবর্তী দেশের সকল কর্মকাণ্ডগুলি স্বচ্ছতা এবং সততার সাথে দ্রুত গতিতে বাস্তবায়ন না হলে সমস্যা আরও বৃদ্ধি পাবে। অনেকগুলি নিয়োগ নিয়ে ইতিমধ্যেই বিতর্কের সৃষ্টি হয়েছে। হুজুগের মাথায় লোক দেখানো কাজ করলে হবে না। গুরুত্বপূর্ণ জায়গাগুলিতে অধিকতর সতর্কতার সাথে মনোনয়ন অথবা নিয়োগ নিশ্চিত করতে হবে। এছাড়া উপদেষ্টা এবং নতুন নিয়োগপ্রাপ্ত ব্যক্তিদের অতীত ইতিহাস জানা থাকলে বা রাজনৈতিক প্রজ্ঞার অভাব থাকলে দেশ ক্ষতিগ্রস্ত হবে। অন্যদিকে অধর্ম, অকর্ম, ধীরগতির ব্যক্তিদের দিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হবে না। ছাত্র জনতার রক্ত বৃথা যাবে। মঙ্গলবার সকালে রাজধানীর মগবাজারে এলডিপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, একজন উপদেষ্টা বলেছেন যে জাতীয় সংগীত একটি বিতর্কিত বিষয়, সুতরাং এটি পরিবর্তন করা যাবে না। তার জানা উচিত জনগণের মতামতের উপর ভিত্তি করে সবকিছু পরিবর্তন করা সম্ভব। গণভবন কারো বাপের ভবন নয়, বরং জাতীয় প্রতিষ্ঠান। মিউজিয়াম করা অবশ্যই প্রয়োজন, তবে প্রশ্ন হলো গণভবনে কেন, অন্য জায়গায় নয় কেন? জাতীয় প্রতিষ্ঠান পরিবর্তন করার আইনগত ভিত্তি এখন কোথা থেকে পেলেন? ১৯৭১ সালের যুদ্ধের উপর অন্য কিছুই অধিকতর গুরুত্ব পেতে পারে না। কর্নেল ওলি বলেন, আন্দোলনকারী আমাদের ছেলেমেয়েদের বা জনতার সরলতাকে পুঁজি করে কোনো অন্যায় পদক্ষেপ নেওয়া ঠিক হবে না। এদেশে একনায়কতন্ত্র, স্বৈরশাসন কায়েমকারী, গণহত্যাকারী, দুর্নীতিবাজ, টাকা পাচারকারী, টাকা লুণ্ঠনকারী, চাঁদাবাজ এবং জঙ্গিবাদের কোনো স্থান নেই। এদেশ এখন কারো বাপের সম্পত্তি নয়। যত দ্রুত সম্ভব আইনশৃঙ্খলার উন্নতি সাধন করতে হবে। আমরা জানি বর্তমান প্রেক্ষাপটে এটা খুবই কঠিন কাজ, তবে পুলিশ প্রশাসনকে দ্রুত কার্যকর করতে হবে। তা না হলে গণতন্ত্র হত্যাকারীরা মাথাচাড়া দিয়ে উঠতে পারে। আমাদের সামনে অনেকগুলি চ্যালেঞ্জ আছে, সমস্যার অন্ত নেই। এই চ্যালেঞ্জগুলি দৃঢ়তার সাথে মোকাবেলা করে জনগণকে স্বস্তি দিতে হবে, তা না হলে আমাদেরকে আরও কঠিন মূল্য দিতে হতে পারে। শেষ করছে আন্তর্জাতিক সংবাদে। মধ্যপ্রাচ্যে পৌঁছেছে মার্কিন পারমাণবিক সাবমেরিন। এটি এখন মার্কিন সেন্ট্রাল কমান্ডের অপারেশন এলাকায় প্রবেশ করেছে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে এই অঞ্চলে পাঠানো সাবমেরিন সম্পদগুলোর মধ্যে এটি নতুন সংযোজন। মঙ্গলবার পেন্টাগনের প্রেস সেক্রেটারি মেজর জেনারেল প্যাট রাউজার জর্জিয়ার সাবমেরিনের বিষয়টি নিশ্চিত করেছেন। খবর আরব নিউজের। প্রতিবেদনে বলা হয়েছে, ইউএস ডিফেন্স সেক্রেটারি লয়েড অস্টিন আগস্ট মাসে সাবমেরিনটির মডেন্ট অর্ডার করেছিলেন।
যখন অঞ্চলটির ইরান এবং এর মিত্রদের সম্ভাব্য আক্রমণের জন্য প্রস্তুতি নিচ্ছিল, যাদের মধ্যে হামাস এবং হিজবুল্লাহর শীর্ষ সদস্যদের হত্যা করা হয়েছিল। হিজবুল্লাহ ইতিমধ্যে ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধ নিয়েছে, যা গত মাসে কয়েকটি হিজবুল্লাহ লক্ষ্যবস্তুতে প্রাথমিক হামলা চালিয়েছিল। ইরান তার প্রতিক্রিয়া জানাতে হুমকি দিয়ে চলেছে, কিন্তু এখনও কিছু করেনি। মার্কিন কর্মকর্তারা মনে করেন ইরান এখনও ইসরায়েলের বিরুদ্ধে আক্রমণ করবার প্রস্তুতি নিচ্ছে। পেন্টাগন উল্লেখ করেছে, ইরানের সাথে মার্কিন সামরিক সম্পদের উপস্থিতি বৃদ্ধি টেক্সানে প্রভাব ফেলেছে। ইউএসএস আব্রাহাম লিঙ্কন গত 2 সপ্তাহ আগে মধ্যপ্রাচ্যে পৌঁছেছে, যা ইন্দো প্যাসিফিক থেকে দ্রুত স্থানান্তরের নির্দেশনা পেয়েছিল। এছাড়া ইউএসএস থিওডোর রুজভেল্ট ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপকে এ অঞ্চলে উপস্থিত থাকতে বলা হয়েছে, যদিও এটি শীঘ্রই যুক্তরাষ্ট্রে ফিরে যাবার কথা, যদি না অস্টিন অন্য কোনো সম্প্রসারণের নির্দেশনা দেন। বর্তমানে সেন্ট্রাল কমান্ডো অঞ্চলে প্রায় 40,000 মার্কিন সেনা অবস্থান করছে। অন্যান্য সামরিক সম্পদের মধ্যে রয়েছে অতিরিক্ত ব্যালিস্টিক মিসাইল ডিফেন্স সিস্টেম, গলফ অফ ওমান থেকে রেড সি পর্যন্ত ডেস্ট্রয়ার এবং ইউরোপ ও মধ্যপ্রাচ্যে অতিরিক্ত ফাইটার জেট এবং ডেস্ট্রয়ার।